প্রথমত ডিপ স্টেট ব্যাপারটি বেআইনি। রাষ্ট্র প্রকাশিত থাকবে জনগণের সামনে এবং রাষ্ট্রকে কেউ অদৃশ্য হাতে নিয়ন্ত্রণ করবে না। রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে দৃশ্যমান হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে। এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ তো শুধু অল্প কিছু লোকের কাছে থাকবে না। রাষ্ট্রের একটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম আছে, যে চেক এন্ড ব্যালেন্স সিস্টেমে বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, আইন প্রণেতা, এরা সবাই একসঙ্গে কাজ করেন। এবং এই একসঙ্গে কাজ করার যে একটা হারমোনি, এই হারমোনি জনগণের অধিকারকে প্রতি পদে পদে নিশ্চিত করে। যেমন সরকার যদি কোনো অন্যায় করেন, আমি বিচার ব্যবস্থার কাছে যাব। আমার প্রতি কেউ যদি অপরাধ করে, আমি বিচার ব্যবস্থার কাছে যাব। বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবে অপরাধীকে ধরে আনতে। প্রশাসন একটা নিরাপদ ব্যবস্থা তৈরি করার জন্য সরকারকে সাহায্য করবে। প্রশাসন এবং সরকার আইনের মাধ্যমে পরিচালিত হবে। এই যে একটা পারস্পরিক মিথজীবিতার মধ্যে দিয়ে, পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু মানুষ সিদ্ধান্ত গ্রহণের অধিকার পান, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তিবর্গ, যারা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়িত হয়ে থাকেন। যেমন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়, যেমন বিদ্যুতের কর্তৃপক্ষ বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্ত নেয়, যেমন জ্বালানি কমিশন আছে, রেগুলেটরি কমিশন, তারা দাম নিয়ে সিদ্ধান্ত নেয়। বিটিআরসি আছে, তারা ইন্টারনেটের দাম থেকে শুরু করে আমাদের আহ, যে ব্যান্ড উইথ আছে সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেয়, তাই না? এই যে পুরো প্রক্রিয়াটা, এটা পুরাটা হবে স্বচ্ছ, দৃশ্যমান। এখন কিছু লোক মনে করেন তাদের বিছানায় শুয়ে আছেন, কিন্তু তারা এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন। কিছু লোক বিদেশে আছেন, মনে করেন তারা অন্য কাজ করেন, কিন্তু রাষ্ট্রকে তারা গভীর থেকে নিয়ন্ত্রিত করেন। তারা ঠিক করেন কে মন্ত্রী হবেন, কে মন্ত্রী হবেন না, কে কোথায় যাবেন যাবেন না, কে কতদিন ক্ষমতায় থাকবেন। এই বিষয়টা তো জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিপ স্টেট আছে, এই কথাটিকে তিনি বলেছেন, তার মানে ধরে নিচ্ছে আসিফ মাহমুদ সত্য কথা বলেছেন, একটা ডিপ স্টেট আছে। তাহলে ডিপ স্টেটের কুশীলব কারা? কারা আমাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে? কারা ঠিক করে কে 29 পর্যন্ত থাকবে এবং থাকবে না? এত ক্ষমতা তাদেরকে কে দিল? জনগণ কি দিয়েছে এই ক্ষমতা? জনগণ তো তাদেরকে এই ক্ষমতা দেয় নাই। তাহলে তারা কোথা থেকে ক্ষমতায়িত হলেন? কারা তাদেরকে এম্পাওয়ার করলেন? তাই না? এই প্রশ্নগুলি আসবে, এবং এই প্রশ্নগুলি আসলে পুরো ব্যাপারটা যে বেআইনি, অসাংবিধানিক এবং রাষ্ট্র বিরোধী, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার। এবং এরকম একটি তৎপরতা করছে কিছু লোক, এটা জেনে আসিফ মাহমুদ বলছেন যে তাদের সঙ্গে তারা মিটিং করেছেন এবং তাদের কাছ থেকে তারা প্রতিশ্রুতি নিয়েছেন। হুম। তার মানে কি বাংলাদেশে কে কয়দিন থাকবে, ক্ষমতায় থাকবে না, এটা জনগণ ঠিক করে না? এটা আসিফ মাহমুদরা আর তাদের পরিচিত লোকেরা মিলে ঠিক করেন? তার মানে কি বলতে হবে আসিফ মাহমুদ কতদিন উপদেষ্টা থাকবেন থাকবেন না, এটাও তাদের হাতেই ছিল? হুম। তার মানে 29 পর্যন্ত থাকতে চাইলে থাকতে পারতেন। হয়তো অনেক কথা শোনেন নাই, উনি বলেছেন যে তারা অনেক কিছু রাজি হন নাই। রাজি হন নাই বলেই নাকি বিএনপি ক্ষমতা এসেছে, তাই না? তো রাজি হলে কি বিএনপি ক্ষমতা আসতো না? যদি না আসতো তাহলে কিভাবে? তার মানে নির্বাচন হতো না। তার মানে জনগণকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত রেখে একদল লোক আহ যা মানে যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় রেখে দেওয়ার মতো ক্ষমতা এই এই রাষ্ট্রে ভোগ করেন। তারা সেটাকে এনজয় করেন। এই কাজটা তো তারা তখন বসে বসে মিটিং করেছেন। তাহলে তারা এটাকে গোপন রেখেছেন এবং এখনো গোপন রেখেই চলেছেন। তাহলে ডিপ স্টেটের স্বার্থ কে দেখছে? ডিপ স্টেটের স্বার্থ দেখছেন আসিফ মাহমুদরা। আর ওইদিকে ডিপ স্টেট কাদের স্বার্থ দেখছে? আসিফ মাহমুদদের স্বার্থ। তো তাহলে কি দাঁড়াইলো? একজন দুজন ভাড়া ভাই, তাই হয়ে গেল না? হুম। উভয়ই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত এবং উভয়ই একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন, অথবা বলে দেবো ভয় দেখাচ্ছেন। ভাই, হুম। আপনারা যদি সত্যিই দেশকে ভালোবাসেন, তাহলে আপনারা দেশকে এমন কারো হাতে নিয়ন্ত্রিত হতে দিবেন কেন, যাকে শুধু আপনি চেনেন, আমরা কেউ চিনি না? অথবা কোন ক্ষমতা বলে আপনাদেরকে তারা ওইখানে রেখে দিচ্ছেন, এই ব্যাপারটিকে আপনারা প্রশ্ন করলেন না কেন? আর আজকে আপনারা ইলেকশনে জিততে পারেন নাই, আজকে আপনাদের দল জামাতের সঙ্গে গিয়ে ঐক্য করেছে, খুব ভালো কথা, করতেই পারেন। কিন্তু শুধু কি এই কারণে আপনারা এখন বলে দিচ্ছেন? যদি সত্যি সত্যি এবার নির্বাচনে জিতে যেতেন, ক্ষমতায় চলে যেতেন, তাহলে তো 29 পর্যন্ত না, আরো বেশি দিন, 31 পর্যন্ত ক্ষমতায় থাকতেন। তখন কি ডিস্ট্রিক্টের কথা বলতেন না? এখন বলছেন কেন? তখনই তো বলা উচিত ছিল। আরেকটা বিষয় খেয়াল করেন, হুম। তারা সবসময় বলেছেন তারা জনগণের অভিপ্রায়ে কাজ করেন, জনগণের অভিপ্রায় অনুযায়ী সরকার ক্ষমতায়িত। কিন্তু এখন বলছেন একটা ডিপ স্টেট ছিল। তাহলে জনগণের অভিপ্রায়ে তারা ছিলেন নাকি ডিপ স্টেটের হুম। অভিপ্রায়ে তারা ছিলেন? এইটা কে এই প্রশ্নের হুম। উত্তর দিবে? ফলে জি। একেবারে একটা জটিল, ধোঁয়াশাপূর্ণ একটা গোলক ধাঁধায় আমরা পড়ে আছি। আমরা কিন্তু এখনো জানি না ডিপ স্টেট কারা। আপনি বলেন তাহলে ডিপ স্টেট এখন কাকে রাখবে কাকে রাখবে না এই সিদ্ধান্ত নিচ্ছে, আর আমরা এখানে টকশো করছি। এইটা আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত আশঙ্কাজনক। এবং কালকে যদি জি। বাংলাদেশ একটা দুরবস্থায় পড়ে, কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আমাদের মাথার উপরে এসে মনে করেন কেউ ড্রোন নিয়ে হাজির হয়,
বা যে কোনো একটা বিষয়ে এটা কারা করছে আমরা তো বুঝতে পারবো না, এটা কি ডিপ স্টেট নিশ্চয়ই করছে? নিশ্চয়ই এই ডিপ স্টেট কারা এটা নিয়ে আমার অনুষ্ঠানে সম্ভবত মাসুদ কামালও ছিলেন, ব্যারিস্টার ফুয়াদও একটা প্রোগ্রামে বলেছিলেন ডিপ স্টেটের কথা, তখন বলেছিলেন যে তিনি আসলে স্ক্রিনে বলবেন না, পরে হয়তো বলবেন, পরে আমার শোনার সুযোগ হয় নাই। বলেন না কেন সেটা নিয়ে তো একটা কথাই। মাসুদ কামাল, আপনার কাছেও এই প্রশ্ন যে কারা ছিল এই, মানে কারা আসলে এই ডিপ স্টেট, কারা প্রস্তাব দিয়েছে? তারা আবার নাকি কিছু ফ্যাসিলিটিও চেয়েছিল শর্ত সাপেক্ষে, যে আহ, কোন কোন মানে সেই কোন কোন জায়গায় তারা আসলে ফ্যাসিলিটেটেড, যেটা আসিফ মাহমুদের ভাষায় যদি বলি, হতে চেয়েছিল, কারা চেয়েছিল, কি রূপরেখা দিয়েছিল, কোন কোন জায়গায় ফ্যাসিলিটেড হতে চেয়েছিল, আর কতটুকু তার পূরণ করেছে। কারণ 1.5 বছর তো ছিল, মানে তারা আসলে তার মধ্যে কতটুকু পূরণ করে 1.5 বছর থেকেছে, সেই বিষয়গুলোকে আমরা জানার কোনো সুযোগ নাই, বা মানে তিনি বলে এতটুকু বলে চুপ হয়ে যেতে পারবেন, এই বাকিটুকু আমরা জানবো না?